তো দেখ সেটের নেক্সট পার্টটায় আসি, এটা পরে দিন হোম কাজ থাকছে। প্রথমেই আমি বলবো যে উদাহরণ 26টাকে খোল, ওটাকে সাইডে খুলে রাখ। দেখ 26-এর কোশ্চেনটা দেখ কি বলছে, যে বলছে গসাগু নির্ণয় কর। গসাগু নির্ণয় তোরা আগেও করেছিস, তার পদ্ধতি আলাদা ছিল, বা শুধু একটা পদ্ধতি না বিভিন্ন পদ্ধতিতেও করেছিস। তো সেটা হলো 26-এ বলছে গসাগু নির্ণয়, আর 27-এ কি বলছে দেখ লসাগু নির্ণয়। কিন্তু একটা বিষয় কি এখানে লিখে দিয়েছে, সেট প্রক্রিয়ার প্রয়োগে, সেট প্রক্রিয়ার প্রয়োগেই করতে বলছে। ছোটবেলার ওইসব নিয়মে করে দেখিয়ে দিয়ে আসতে হবে না, ঠিক আছে? তো ব্যাপারটা কি ভেরি ইজি, এমন কোনো জটিল ব্যাপার না। অ্যাকচুয়ালি ছোটবেলার কনসেপ্টই লাগবে, শুধুমাত্র একটু সেটের মাধ্যমে লাগবে, আর কিছুই না। দেখ উদাহরণ 26 কি, সেট প্রক্রিয়ার প্রয়োগে বলছে 15, 40 আর 105-এর গসাগু নির্ণয়। আচ্ছা আমাকে প্রথমে বল 15, 40 সেটা তো উদাহরণ 25-এ আছে। হ্যাঁ গসাগু এখানে উদাহরণ 26-এ আছে। আচ্ছা দেখ তাহলে উদাহরণ 25টা দেখ, 25 অথবা নতুন বই উদাহরণ 26। আচ্ছা তো দেখ 15 যে উৎপাদকগুলো, আমরা ছোটবেলায় উৎপাদক বিভাজন শিখেছি, তো 15 যে উৎপাদকগুলো সেইগুলোকে আমরা একটা ঘরে ঢুকিয়ে দিলাম, মানে একটা সেটে ঢুকিয়ে দিলাম। তার নাম দিয়ে দেওয়া হয় যদি এ, তাহলে এ সেটের মধ্যে আমরা বলতে পারি এইগুলো থাকবে। 15 উৎপাদক কি হবে 5, 15, ঠিক আছে? অনেকে কিন্তু উৎপাদক এই ক্ষেত্রে একটু গুলিয়ে ফেলে, অনেকে কিন্তু 1টাকে বাদ দিয়ে দেয়। 1কে বাদ দিলে হবে, 1কে রাখতে হবে। আবার যার উৎপাদক বের করছি, যেমন এখানে 15 উৎপাদক বের করছি, 15কেও থাকতে হবে। উৎপাদক বলতে কি বুঝি, উৎপাদক বলতে সেইটা যার উৎপাদক বের করছি সেইটা কি দ্বারা বিভাজ্য, ঠিক আছে? আচ্ছা তাহলে 15 উৎপাদক এইগুলো। একইভাবে 40-এর উৎপাদক ওরকম অনেকগুলো লিখতে পাচ্ছি, 105-এর উৎপাদক লিখতে পাচ্ছি। আচ্ছা এইবার দেখ গসাগুর ফুল ফর্মে চলে আসি। গসাগুর ফুল ফর্ম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই যে ব্যাপারটার মধ্যে তুই ভালো করে অবজার্ভ করিস, আমরা কি দেখতে পাচ্ছি, গুণনীয়ক কথাটা আসছে। অ্যাকচুয়ালি উৎপাদক করার মাধ্যমে আমরা এটা দেখবো যে সাধারণ উৎপাদকগুলো কোনগুলো। তাহলে আমরা কি করবো বলতো? কারেক্ট, এমন জিনিসগুলো খুঁজবো যেটা তিনটে সেটেই আছে। তাহলে গসাগু যখনই করব তখনই সেটের কনসেপ্ট কি বলছে, এটা অ্যাকচুয়ালি ইন্টারসেকশন করতে হবে। ক্লিয়ার সবার? তাহলে আমরা এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজিলি বের করতে পারবো দেখে দেখে যে তিনটে সেটে কি এলিমেন্ট আছে। ব্যাস তিনটে লিখে দেবো একসাথে, মানে তিনটে সেটের মধ্যে কি আছে সেগুলো লিখে দেবো একসাথে। তাহলে কি তিনটে সেটের উৎপাদকগুলো আমি হাতে পেয়ে গেলাম। এবার গসাগুর মানটা কি হবে, এই যে উৎপাদকগুলো পেলাম সেগুলো কি করবে, এবার গুণ করে দিই, ঠিক আছে? তাহলে ও না সরি গুণ কেন, ওটা তো ইয়ের সমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এগুলো তো আমি পেয়ে গেছি অলরেডি। এবার এদের মধ্যে যে সবথেকে বৃহত্তম হবে গরিষ্ঠ আর কি, ওই কারণে কথাটা বলছি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এদের মধ্যে সবথেকে বৃহত্তম পদ যেটা হবে, গরিষ্ঠ হবে, সেটাই হবে আমাদের গসাগু। গুড। আচ্ছা উদাহরণ 27-এ যদি আসি, আমরা এখানে বুঝতে চাইছি কি লসাগু। তো লসাগুর ফুল ফর্ম কি? গুণিতক, কারেক্ট, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এইখানে আমরা কি করব, এখানে কিন্তু আমরা উৎপাদক বের করব না, তাহলে আমরা কি বের করব লসাগুর সময়? গুণিতক গুলো বের করব। এবং গুণিতক গুলো তো কোনো শেষ হতে পারে না। যদি এখানে অঙ্কটা আছে উদাহরণ 27 যে সেট প্রক্রিয়ার প্রয়োগে 12, 15 আর 20, তাহলে 12 যদি আমরা গুণিতক বের করতে চাই তাহলে 12 আসবে নিচে, তারপরে কি আসবে 24, 36, এরকম করে চলতে থাকবে, কোটি কোটি টাইমস চলতে থাকবে, কোনো শেষ নেই। তা আমরা 3-4টা লিখে দেবো ম্যাক্সিমাম, ঠিক আছে? বা আর একটু বেশি লিখতে পারি, কারণ যেহেতু অন্যগুলোর সাথে একটা ম্যাচ করার ব্যাপার থাকবে, তো আরো বেশ কয়েকটা লিখে দেবো, ঠিক আছে? এবং 12-র কিছু গুণিতক লিখে দিলাম, 15-র গুণিতক লিখে দিলাম, 20-র গুণিতক লিখে দিলাম। এখন দেখবো যে কি দেখবো, তিনটের মধ্যে হ্যাঁ ইন্টারসেকশন করার পর, কারণ ওখানেও সাধারণ কথাটা আছে,
তার মানে কি করতে হবে? ইন্টারসেকশনই করতে হবে। ইন্টারসেকশন করে আগে পুরোটাকে সেটার মধ্যে ঢুকিয়ে দেবো। এইবার কি দেখবো? লঘিষ্ঠকে, লঘিষ্ঠ সাধারণ গুণিত, তাহলে লঘিষ্ঠকে সব থেকে ছোট কি? ক্ষুদ্রতম। তাহলে সেই ক্ষুদ্রতমটা এবার এর মধ্যে দেখবো। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে। আরেকটা আলাদা এবার অঙ্ক আসি, সেটা হলো উদাহরণ 28। ছোটবেলায় তো এমনি পাটিগণিত বা এমনি এ থেকে জানি আমরা 2 + 3 5ই হয়, সেই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। নাকি 6টাই হয়? 2 + 3 5 হয়, সেটা আর বলছে এখন নর্মাল পাটিগণিতে দেখালে চলবে না, বলছে সেটের মাধ্যমে দেখাতে বলছে। ঠিক আছে, তো সেটের মাধ্যমে কিভাবে দেখাবো? দেখ, একটা ভেরি ইজি ব্যাপার, কিছুই বড় ব্যাপার না। সিম্পলি দুটো সেট আমরা ধরে নিই এ, আর একটা সেট ধরে নিই বি। এ সেটটা এরকম করি যে তার যাতে দুটো এলিমেন্ট থাকে, তাহলে এই সেটটা নেওয়া হয়েছে দেখ a, b। আর বি সেটটা এরকম করি তার যাতে তিনটে থাকে, তাহলে x y z নাও। তাহলে নাম্বার অফ a কি? 2। নাম্বার অফ b কি? 3। আচ্ছা, এখানে কি কোনো a ইন্টারসেকশন b আছে কিছু? তাহলে এমন করেই আমরা দুটো সেটকে নেব যাতে তাদের ইন্টারসেকশন কিছুই না থাকে। এখানে পুরো ডিফারেন্ট না হয়েছে, একটা a b দিয়ে লেখা হয়েছে, একটা x y z দিয়ে লেখা হয়েছে। তাহলে ক্লিয়ারলি এই ইন্টারসেকশন b টা কি দাঁড়াবে? পাই, তাই তো? আচ্ছা, এখন এটা বল যে a ইউনিয়ন b টা কি দাঁড়াবে? a b x y z। ওকে, তাহলে নাম্বার অফ a ইউনিয়ন b কত আর নাম্বার অফ a ইন্টারসেকশন b কত? বল। নাম্বার বলতে এমন জিনিস যে সংখ্যাকে বোঝায়, তাহলে কি হবে? 0 হবে, ফাইন হয় কিন্তু। আর নাম্বার অফ a ইউনিয়ন b কি? যে এখানে কটা আছে? 5টা আছে। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার দেখ, আগের দিন একটা ফর্মুলা বলছিলাম, এটা হয়তো এমসিকিউ তে ফেস করেছিলি, সেই ফর্মুলাটা আজকে এই অঙ্কেও লাগবে, বা অন্য যে বড় অঙ্কগুলো দেখছিস অনেক বড় বড় করে লেখা, সেইখানে এই একটা ফর্মুলাই লাগবে। কি ফর্মুলাটা? এই ফর্মুলাটার উপর এবার জোর দেওয়া যাক। ফর্মুলাটা হলো এইটা, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু কি হবে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, না শুধু এটুকু না, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো মেইন ফর্মুলা। এইটা এরকম ফর্মুলা হওয়ার কারণটা কি আগের দিন একটু বলছিলাম। আমি কি বলছিলাম? নর্মাল ছোটবেলার ক্ষেত্রফলের কনসেপ্ট মাথায় রাখলেই আমরা চলতে পারি, যে এ ইউনিয়ন বি মানে কি অ্যাকচুয়ালি এই পুরো জায়গাটা, কিন্তু এই জায়গাটা যখন আমরা ভাব দুবার ক্ষেত্রফল যদি করি, তাহলে এই জায়গাটা কমন চলে আসছে, 2 টাইমস চলে আসছে। এ এর জন্য একবার আসছে, বি এর জন্য একবার আসছে, 2 টাইমস তো আর ক্ষেত্রফল আসতে পারে না, তাহলে কি একবার কি করতে হবে? বাদ দিতে হবে। ঠিক ওই কারণের জন্যই দেখ কি করা হলো, পুরোটার নাম্বার এ এর নাম্বার প্লাস বি এর নাম্বার যেটুকু কমন পার্ট সেটাকে একবার বিয়োগ করা হলো। সেই কনসেপ্ট থেকে এই ফর্মুলাটা তৈরি হয়েছে, এবং এই ফর্মুলাটা কি আবার প্রবাবিলিটিতেও লাগবে, সম্ভাবনাতে। শুধু এন গুলোর জায়গায় কি হবে? পি হবে, এন এর জায়গায় শুধু পি হবে, পি ফর প্রবাবিলিটি। তখন দেখবি আলোচনা হবে। তো প্র্যাকটিক্যালি দেখ, এবার এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করিস, দেখ অ্যাকচুয়ালি প্রুফটা হচ্ছে এসে যাচ্ছে কি। এইটা মানে কত? 5। এইটা প্লাস 3 মাইনাস 0, তাহলে দেখ হয়ে গেল। সুতরাং 2 + 3 = 5। সেই প্রুফটা এসে যাচ্ছে, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার তোকে যদি 2 আর 3 এর জায়গায় 3 আর 4 দিয়ে দেয়, কি আলাদা কিছু হবে কি? 3টে দিয়ে একটা সেট ধরবো, আর কি 4টে দিয়ে একটা সেট ধরবো, এইটুকুই ব্যাপার। আচ্ছা, তো এবার এই ফর্মুলার প্রয়োগে আসি, যেটা অন্য অঙ্কগুলোতে লাগবে, বড় অঙ্কগুলোতে। তো স্ট্যান্ডার্ড অঙ্কগুলো ডিসকাশন করি, তারপরে এক্সারসাইজে যাচ্ছি।
আচ্ছা, তার আগে বলতো এখানটায় এইগুলো হবে কিনা? অতি সংক্ষিপ্ত 14 1 হবে? এই তো, হ্যাঁ 14 1 হবে। 14 2, 14 2 এমন একটা জিনিস, এইটা আসবে এটা তো হ্যাঁ ব্যাপারটা কি, এগুলোর বিন্দুগুলো তুই ওরকম ভাবে একটু একটু হায়ার ব্যাপার হবে। তো 14 2 থেকে কেটেই দে, এটা একটু হায়ার ব্যাপার হয়ে যাবে, আসা উচিত হবে না। চোদ্দ দুইটা একবার তাহলে ছোট করে একটা কথা বলে দিই। অ্যাকচুয়ালি সরল লেখাটা যে দিয়েছে y = x, সরল লেখার উপর বিন্দুগুলো কেমন দেখতে হবে বলতো, নিজেরাই বল। সরল লেখাটার উপর বিন্দুগুলো স্থানাঙ্ক কেমন টাইপের হবে, এরকম একই তো হবে সেম হবে, বুঝে করবি। 1 1 তাহলে কেমন হবে অ্যাকচুয়ালি 1, 1 কারেক্ট, 2, 2, 3, 3 এরকম ভাবে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস দিয়েছে দেখ, y = e⁻x। এখানেও যদি আমরা কিছু বিন্দু বসাই, ধর x এর ভ্যালু বসালাম 1, তো y কি পাচ্ছি, e পাচ্ছি। সরল লেখাটার উপর বিন্দুগুলো পাচ্ছি 1 1 2 2 এরকম প্যাটার্নে। আর দেখ আরেকটা যেটা কার্ভ দিয়েছে ওইটার উপর বিন্দু এরকম টাইপের পাবো, 1, e 2, e স্কয়ার 3, e কিউব। এখন দেখ এইটা আর এইটা কি সেম জিনিস? সেম জিনিস না, তাহলে কোনো কি কমন পয়েন্ট আছে? তাহলে এদের ইন্টারসেকশনে কি থাকবে, 5 হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই ব্যাপার, আর কিছুই না। বলে পড়ে রেখেছি, তবে এরকম জিনিস না আসাই উচিত হয়তো। মানে না ছেদবিন্দু স্থানাঙ্কটা কি ছেদ বিন্দু বলতে কি বোঝাচ্ছে, যে জায়গাটা কি হবে, ইন্টারসেক্ট ইন্টারসেক্ট করবে একে অপরকে, মানে কি ইন্টারসেকশন চাইছে। কিন্তু এদের ইন্টারসেকশন কি আমরা কিছু পাচ্ছি? ইন্টারসেকশন পুরো কি হচ্ছে 5, তাহলে এটাও বলতে পারি এরা পরস্পরকে ছেদ করবে, ঠিক আছে। সেট এমন একটা জিনিস, সেটা তোর অ্যাপ্লাই বিভিন্ন ব্রাঞ্চে হতে পারে ম্যাথমেটিক্সের, সেটা অ্যালজেব্রাতে হতে পারে, ক্যালকুলাসে হতে পারে, জিওমেট্রিতে হতে পারে, বা আর অনেক কিছু জায়গায় ছড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটের লজিকের উপর বেস করেই কিন্তু কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের লজিক ক্রিয়েট হয়েছে। আমরা টোটাল যে আজকে ডিজিটাল সিস্টেম ইউজ করছি যে কোনো জিনিসে, তার পেছনে পুরোটাই কনসেপ্ট দাঁড়িয়ে আছে সেটা। কেউ বুঝে করি বা কেউ না বুঝে করি, কিন্তু পুরোটাই যে এত গ্রো করেছে, পুরোটাই সেট রিলেটেড ইস্যুর জন্যই হয়েছে পরপর, কোনো না কোনো না। প্রায় বলতে পারিস আফটার 12 তুই যদি সাপোজ ম্যাথস অনার্স নিস, পুরো ব্যাপারটাই সেট কেন্দ্রিক। আমি ওই কারণে একটু এই চ্যাপ্টারটা ধীরে সুস্থে করানোর একটা কারণ এটাও যে যাতে এটা প্রপারলি শিখিস, কারণ 11-এ তো লাগবেই, 11-এ এটা ত্রিকোণমিতির অর হিসেবেও লাগবে যদি পরীক্ষার কেন্দ্রিকও ভাবে। তার বাইরেও এটা গিয়ে 12-এ লাগবে, আবার 12-এ একটা পোর্শন রয়েছে। তারপরে আফটার 12 যদি ম্যাথস নিয়ে পড়িস তার কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু ব্রাঞ্চে লাগবে। পাশাপাশি আরো কারো যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স নেই তখন অনার্স করতে হবে, বা সাপোজ বিসিএ যদি কেউ করিস, সেই ক্ষেত্রে সেট লজিক এই কনসেপ্টগুলো লাগবে। এমনকি এটাও বলে রাখি, যদি কারো এরকম পজিশন গিয়ে দাঁড়ায়, মানে এমসিএ এর এন্ট্রান্সে ঢুকতে হবে, এমসিএ তে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওখানে একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেটা বলে জেকা, JECA জেকা। ওই এন্ট্রান্স এক্সামের জন্য অ্যাকচুয়ালি এমন একটা ব্যাপার, ওখানে কম্পিউটার কম ম্যাথামেটিক্যাল লজিক চেকিং বেশি হয়। ওই এন্ট্রান্স ক্র্যাক করার জন্য তোর পুরো 11 থেকে শুরু করে পুরো আপ টু মানে তোর গ্র্যাজুয়েশন লেভেলের সেট বা ওই রিলেটেড আরো অনেক কিছু লাগবে, মানে একদম মাস্টার্সের ওই মুহূর্তে। তো এই চ্যাপ্টারটা মানে একটা অন্য জগৎ ক্রিয়েট করছে, তো এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে শিখতে হবে, কোনো রকম ফাঁক ফোকর ছাড়া, ঠিক আছে। তো
এই গেল অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত দেখ 21, তাহলে 21 হবে সংক্ষিপ্ত। গসাগু বের করতে বলছে, 22-এর লসাগু বের করতে বলছে, 22-এর 2 নিজেরা চেষ্টা কর। এখন কনসেপচুয়ালি চেষ্টা করলে পারা উচিত 22-এর 2, ঠিক আছে করবি, এটাও লসাগুই চাইছে। আচ্ছা এরপরে আমি চলে আসি যে 23। তো এটার প্রপার উদাহরণে আমি এখনই পেলাম না, তো এটা আমি ডিসকাশন করি প্রথমে। যে দেখ এবার দেখ বেশ কিছু বড় বড় লেখার অঙ্ক রয়েছে, ঠিক আছে, মানে 23 থেকে 27 ওখানেও রয়েছে, আর ওইদিকে দীর্ঘ 12 থেকে 21 রয়েছে। আচ্ছা আরেকটা অঙ্ককেও কেটে দিতে পারিস, সেটা হলো সংক্ষিপ্ত 27 নম্বরটা। দুটো আছে তো ওখানে। হ্যাঁ কেটে দে, পুরোটাই কেটে দে। দুটোই হ্যাঁ সংক্ষিপ্ত তাহলে 26 পর্যন্ত করবি, আর দীর্ঘ 12 পর থেকে তারপর আর ওখানে 20টা কেটে দিবি। আচ্ছা দেখ 23 নম্বর অঙ্কটা কি বলছে দেখ। এই ধরনের অঙ্ক করেছিস ছোটবেলায় পাটিগণিতে, যে দুটো সাবজেক্ট নিয়ে পড়ছে এত সংখ্যক ছাত্রছাত্রী, বা অন্য বা এরকম যদি বলে দেয় যে দুটো সাবজেক্টে পাস করেছে এত সংখ্যক ছাত্রছাত্রী, অন্য দুটো সাবজেক্টে পাস করে, এরকম টাইপের অঙ্ক করেছিস। কিন্তু কিন্তু এখন আমরা কি করবো, এই জিনিসটা কি সেট প্রক্রিয়ার মাধ্যমে করবো, ঠিক আছে, সেট প্রক্রিয়ার মাধ্যমে করবো। দেখ কি আছে, দেখ এই যে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে। তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা আমরা যদি ই ফর ইংলিশ দিয়ে ডিনোট করি, তো নাম্বার অফ ইংলিশ 45 আর নাম্বার অফ হিন্দি 5, এটা বলতে পারি। এবার জানতে চাইছে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে। যারা উভয় বিষয় পাঠ করে তাদের ব্যাপারটা কি জানতে চাইছে, তাহলে ইন্টারসেকশন নাকি ইউনিয়ন? ইন্টারসেকশন। এটা নিয়ে কারো সন্দেহ আছে কি? ছবিতে আরেকবার তাহলে ক্লিয়ার করি। এটা ইংলিশ, এটা হিন্দি, এইটা হলো 45 জনের জায়গা, এটা হলো 30 জনের জায়গা, আর পুরোটার জায়গায় কারা রয়েছে? 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। তাহলে এই পুরো জায়গাটা, তাহলে সেই জায়গাটা কত, মানে কিভাবে লিখবো? ইউনিয়ন। তাহলে নাম্বার অফ ই ইউনিয়ন এইচ কত? 70। তাহলে পুরোটা দিয়েছে তোকে, এই জায়গা দিয়েছে আর ওই জায়গা দিয়েছে, তাহলে কোনটুকু জায়গা চেয়েছে? এইটা। এবার কি আমরা এই ফর্মুলাটা লাগাতে পারি? তাহলে এই ফর্মুলাটা যদি লাগিয়ে দিই, দেখ কত সহজে ব্যাপারটা বেরিয়ে চলে আসে। আমরা শুধুমাত্র এ এর জায়গায় ই লিখে দিচ্ছি আর বি এর জায়গায় এইচ লিখে দিচ্ছি। তো ক্লিয়ারলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 70 ইকুয়ালস টু 45 প্লাস 30 মাইনাস n অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে n অফ ই ইন্টারসেকশন এইচ কত হবে? 75 মাইনাস 70 ইকুয়ালস টু 5। মিটে গেল। এই হলো এই ফর্মুলাটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। এইবার বিভিন্ন রকম ভাবে একটু অঙ্ক আস্তে আস্তে বড় হবেই, বা আলাদা আলাদা কনসেপ্টে ঢুকবেই, সেই অনুযায়ী করতে হবে। আচ্ছা ক্লিয়ার তো এই ব্যাপারটা? এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে তো? এর বাইরে এইটা দেখ, আমরা দুটো সাবজেক্টের জন্য করেছি, মানে কি আমাদের বলতে পারি এরকম যে দুটো চলরাশি লেগেছে, এটা বলতে পারি, মানে এ আর বি লেগেছে, ঠিক আছে। এবার হতে পারে তো 3টে লাগলো, তাহলে এইটাই 3টের জন্য কেমন ফর্মুলা দেখতে হবে, তো সেটা আমাদের জানতে হবে। তো সেটা নোট ডাউন করে দাও। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে ব্যাপারটা হচ্ছে কেমন ছবি, ছবিটা হচ্ছে এই, যেখানে এটা এ, এটা বি, এটা সি। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ফর্মুলাটা কি বলছে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, তিনটে প্রথমে যোগ হবে,
তারপরে কি ওখান থেকে বাদ যাবে কি একই কনসেপ্ট, এইটা এইটা এইটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, তারপরে সি ইন্টারসেকশন ডি। এবার এই যে এইগুলো বাদ দেওয়ার চক্করে একটা ঘটনা ঘটে যায়, কি বলতো, এই জায়গাটা পুরোই মুছে যাচ্ছে। এটা ঘটবে, ভালো করে যদি এরিয়া হিসেবে ভাবিস বা লক্ষ্য করিস, ওই জায়গাটা দেখা যাবে পুরো মুছে যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা কি থাকবে না, এটা তো হতে পারবে না, ইউনিয়ন এক্স্যাক্টলি। এটা প্লাস দিয়ে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে যেটা হলো তিনজনেরই কমন পয়েন্ট। এই হলো টোটাল ফর্মুলাটা। ঠিক আছে, তো আমি একেবারে জাম্প করছি একটু দীর্ঘর 12তে। তো দেখা যাক দীর্ঘর 12 অঙ্কটা কি বলছে, ডিসকাশনে আসা যাক। হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের 80 জন কম্পিউটার সায়েন্সের, 75 জন ইনফরমেশন টেকনোলজি মানে এটাকে আইটি বলে আর কি, এবং 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। দেখছিস, যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, আচ্ছা ব্যাপারটা 1 বাই 1 ইনফরমেশন গুলোকে লিখতে লিখতে এগোনো যায়। এটা থাম, মুছে দিই। তো 80 জন কম্পিউটার সায়েন্স, তাহলে আমরা এখান থেকে কি লিখবো? হ্যাঁ ঠিক আছে, নাম্বার অফ সি কত আছে 80। আচ্ছা নাম্বার অফ ইনফরমেশন টেকনোলজিতে এন আই দিয়ে দিলাম আমরা 75। আচ্ছা কোনটা দিয়ে কি বোঝাচ্ছি সেটা কিন্তু আলাদা করে একদম শুরুতে লিখে দিই। ধরি সি দ্বারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের বোঝানো হচ্ছে, আই দ্বারা কাকে, এরকম করে আলাদা আলাদা লিখে দিই। আচ্ছা ইলেকট্রনিক্স এন অফ ই 72, ওকে। আচ্ছা এরপরে দেখা যায় যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, তাহলে কি ইন্টারসেকশন আই, তাই তো, এটা কত 60। আচ্ছা এরপরে এন অফ আই ইন্টারসেকশন ই আছে আর এন অফ সি ইন্টারসেকশন ই আছে, বল কোনটা কত হচ্ছে? আচ্ছা কোনটা 50, এইটা 50, তাই তো, আর এটা 40, ওকে। আচ্ছা আর এটা কি বলছে, এবং 30 জন তিনটে শাখাতেই পড়ার সুযোগ পায়, তাহলে তাহলে পুরো কমনটা, তাই তো, মানে এই জায়গাটা না কত, এটা 30 জন। ইজ ইট ওকে? আচ্ছা তাহলে কি জানতে চাইছেন? পেয়ে থাকে, তবে কলেজের ছাত্রদের জন্য কতগুলো আসন আছে বের করা যাবে? সব ভ্যালুগুলো যেখানে বসে যায় কোনটা বেরিয়ে আসবে? এটা বেরিয়ে আসবে। ইজ ইট ওকে? দেখ সবকিছু হাতে চলে আসছে ডেটা, তাহলে এখানে একদম পুরো বসে যাচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এটাই নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে, দরকার নেই, বোঝা যাচ্ছে ব্যাপারটা, পরে করিস ঠিক আছে, বেশ। তো এবার আমি বলবো যে উদাহরণ, তারপরে বাড়িতেই চেষ্টা করো। উদাহরণের একটা অঙ্ক দেখবি, হলো সেটা হলো উদাহরণ 33টা দেখ, উদাহরণ 33। দেখ এক্সাম্পল 33।
কেসটাকে কিন্তু ভালো করে খেয়াল করবি যে এখানে কিন্তু পার্সেন্ট হিসাবে দিয়েছে, উদাহরণ 33। উদাহরণ 33-এ সবার এইটা রয়েছে তো, ধূমপান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনটা 32-এ আছে? তাহলে 32 দেয়। তাহলে তোরা 32 দেখবে, এক করে বিয়োগ। পুরনো বই ইকুয়ালস টু নতুন বই মাইনাস 1, এই সূত্রে চল। তো তাতে কি এলো দেখ, বলছে 50% ক্রেতা এ সিগারেট, 45% ক্রেতা বি, 40% সি এইসব আর কি কিনছে। এখন দেখ মানে এই পার্সেন্টটা কার উপর হবে সেটা তো এখানে ইনফরমেশন নেই, তাহলে সেটা কি করবো আমরাই ধরে নেব। ঠিক আছে, তো ওই কারণেই দেখ যদি সমাধানে আসিস তো ধরে নেওয়া হলো যে এক্স জন ক্রেতা আছে অ্যাকচুয়ালি টোটাল, সে কোনো একটা শহর হতে পারে বা কোনো একটা দেশ হতে পারে, টোটাল এক্স জন ধর ক্রেতা রয়েছে, মানে এক্স জন আর কি ধূমপান করে যেমন ভাবতে পারে। তাহলে কি এক্স এর 50% সেই হিসাবে আমরা এনএক্স বের করে ফেলতে পারবো, নাম্বার অফ এক্স। একইভাবে নাম্বার অফ ওয়াই, নাম্বার অফ জেড বের করতে পারবো। এমনকি দেখ এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই কি হবে, এক্স ইন্টারসেকশন জেড এবং ওয়াই ইন্টারসেকশন জেড, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তার পাশাপাশি তিনটের ইন্টারসেকশনও দিয়ে দিয়েছে, এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তাহলে সবগুলো বের করে ফেলা যাবে, সবকিছু কি এক্স এ কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি সিম্পলি যদি আমরা ফর্মুলায় ফেলে দিই সেই হিসাবে পেয়ে যাচ্ছি। ফর্মুলায় ফেলে দিয়ে দেখ ফাইনালি অ্যান্সারটা এক্স দিয়েই আসবে। কি হিসাবে আসবে? 92x এসছে, 92x/100 এসছে। ঠিক আছে, এখন তোটা যদি জানতে চায় যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট লোক অ্যাকচুয়ালি সিগারেট খাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? 92%। তো ডাইরেক্ট বলতে পারি, অথবা কি আমরা চাইলে একটা এখানে একটা ক্যালকুলেশন দেখিয়ে দেবো। ক্যালকুলেশনটা ওরা বইতে দেখায়নি, কিন্তু ওরা দেখিয়ে দিই। কিভাবে দেখো বল? এক্স জনের মধ্যে খাচ্ছে কতজন? এত। একজনে খাচ্ছে কত? নৈতিক নিয়ম যাকে বলে কত? ওটা বাই 92x/100 x। আর 100 জনে খাচ্ছে কত? ইনটু 100। হ্যাঁ, মানে 92 ইনটু 100, তার মানে কত হচ্ছে? 92। আর 100 জনে যেটা খায় সেটাই আমাদের কি পার্সেন্ট বলি আমরা, তাহলে 92% লোক খাচ্ছে। ঠিক আছে, এবার দেখ 92% যে খাচ্ছে এটা তাহলে কত জনের মধ্যে 92% খাচ্ছে? এখন 100 জনের মধ্যে, তাহলে 100 জনের মধ্যে খাচ্ছে 92 জন, তাহলে কতজন খাচ্ছে না? এক্স্যাক্টলি 100 মাইনাস 92, তাহলে কতজন খাচ্ছে না? 8 জন। ক্লিয়ার? মানে 8% লোক খাচ্ছে না। এখন আমাকে বল, ভালো করে বুঝবি ব্যাপারটা, এখন আমাকে বল কোনো একটা শহরে যদি 1 লাখ লোক থাকে, 1 লাখ লোক থাকে, তাহলে এবার তোকে যদি কোশ্চেন এটা আস্ক করে কতজন এদের মধ্যে ধূমপান করে না, তাহলে অ্যান্সার কি হবে? 98,000 জন। 100 জনে 8 জন করছে না, তাহলে কি হবে? এইটার 8,000 জন হবে, এইটার কত পার্সেন্ট হবে? 8% হবে তো, মানে কি 8/100 ইজ ইট? তাহলে কত হচ্ছে? 8,000 জন ধূমপান করে না। অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনই কি এক্সারসাইজে ফেস করবে, আর কিছুই না। মানে তোকে এরকম প্যাটার্নে অঙ্কটা সলভ করতে হবে, এক্স দিয়ে হোক বা যেভাবে হোক। করার পরে তোকে বলে দিল যে একটা শহরে এরকম 1 লাখ লোক রয়েছে বা 10 লাখ লোক রয়েছে, কতজন এরকম ধূমপান করে না। অথবা জানতে চাইলো এরকম পত্রিকা দিয়ে জানতে চাইলো কতজন লোক সি পত্রিকা পড়ে, মানে বলছে এ পত্রিকা এতজন পড়ে, বি পত্রিকা এতজন পড়ে, এরকম বলে দিল। অথবা এরকম জানতে চাইলো যে কতজন লোক চশমা পড়ে না। ঠিক আছে, তো এরকম বিষয়টা আসতো, পারা যাবে। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? ঠিক আছে, তো হোম টাস্ক করে আয়, পরের দিন দেখা হচ্ছে। পরের দিন রিলেশন অ্যান্ড ফাংশন শুরু করবো। ঠিক আছে।
রিলেশন অ্যান্ড ফাংশন, ঠিক এর পরের চ্যাপ্টার, সম্বন্ধ ও চিত্র। ঠিক আছে, ওকে, আজকের মতো এখানেই শেষ করছি।